আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমরা ইদানিং যে ঘটনাগুলো ঘটছে ভারতে, সেটা কিন্তু আমরা সবাই দেখছি। সেটা কি হচ্ছে যে ভারতে হচ্ছে বাংলাদেশের দূতাবাসে কিন্তু হামলা করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পুতুল বানিয়ে সেটা পোড়ানো হয়েছে, বাংলাদেশের পতাকাকে অবমাননা করা হয়েছে, পোড়ানো হয়েছে, ছেঁড়া হয়েছে। এর প্রতিবাদে কিন্তু বাংলাদেশেও কিন্তু তারা ভারতের পতাকাকে নানা বিশ্ববিদ্যালয়ের গেটে ছবি এঁকে সেখানে কিন্তু মানে তার উপর দিয়ে হাঁটা হচ্ছে। এবং এই যে দূতাবাসে হামলা করা, এক দূতাবাসে, যে কোনো দেশের দূতাবাসে হামলা করা কিন্তু সেই দেশেই হামলা করা, এটা কিন্তু ইন্ডিয়া বা ভারত যাই বলেন না কেন তারা কিন্তু বিশাল একটা আইন ভঙ্গ করেছে। কিন্তু বাংলাদেশে এরপরে বাংলাদেশে ভারতীয় দূতাবাসের প্রধানকে ডেকে কিন্তু কড়া ভাষায় তাকে বলা হয়েছে যে এই জিনিসগুলো যদি হয় পরবর্তীতে, বা এই জিনিসগুলো যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, এবং ভারতীয় দূতাবাস এটা আশ্বাস দিয়েছে। কিন্তু আমি মনে করি না যে এটা আসলে ভদ্রভাবে বা খুব ঠান্ডাভাবে বা ভদ্র হয়ে এটাকে, এই পরিস্থিতিটাকে ঠান্ডা করা যাবে। কিন্তু আমরা যা দেখছি যে ভারত এই কাজগুলো কিন্তু প্রতিনিয়ত করে যাবে, এবং কি কারণে করে যাচ্ছে সেটা আমি আপনাদেরকে এখনই বলবো। সেটা আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল বিজয়ী। বিশ্বের অনেক অনেক দেশ যদি সমস্যায় পড়ে তার কাছে এসে কিন্তু সেই সমস্যার সমাধান চায়। তো ডক্টর মোহাম্মদ ইউনূস ভদ্র মানুষ, সভ্য মানুষ। সে কিন্তু মোদির মতো চায়ওয়ালা না। সে যে কাজগুলো করবে সেগুলো কিন্তু সূক্ষ্ম এবং পরিকল্পিতভাবে সে কাজগুলো করবে। সেই কাজগুলো করার মধ্যে একটা সে বাংলাদেশে পুরাতন একটা বিমানবন্দর ছিল, যেই বিমানবন্দরটা ভারতের চিকেন নেকের মাত্র 18 থেকে 20 কিলোমিটারের কাছাকাছি অবস্থান করছে, এবং এটা এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি বা বিমানবন্দর। সেই বিমানবন্দরটা অনেক দিন ধরেই বন্ধ ছিল, বা এটা যেহেতু ভারতের চিকেন নেকের কাছে, একদম ভারতের যে টুটি চিপে দেওয়া যাবে সেই টুটি চিপে বা চিকেন নেকের একদমই কাছে, মাত্র 18 বা 20 কিলোমিটারের ভেতরে। তো এখন ভারতের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। যদি এই বিমানবন্দরটা চালু হয়ে যায় তাহলে ভারত বাংলাদেশের ওপরে আর কখনো চোখ তুলে তাকাতে পারবে না। ঠিক আছে, ভারতের 7 সিস্টার যে কোনো সময় টুকরো হয়ে যেতে পারে, বা ভারত থেকে একদম বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। ঠিক আছে, এবং সেটা কোথায় বাংলাদেশের লালমনিরহাটে এই বিমান ঘাঁটিটি তৈরি করা হচ্ছে। এই বিমান ঘাঁটিটি অনেক আগে থেকেই ছিল, কারণ ব্রিটিশরা এটা তৈরি করেছিল পুরো এশিয়াকে কন্ট্রোল করার জন্য, যাতে তারা এই বিমান ঘাঁটি ব্যবহার করে এশিয়া মহাদেশের যে কোনো জায়গা থেকে তারা যখন তখন এখানে আসতে পারে, এবং চলাচলের জন্য এটা ছিল একদম প্লাস পয়েন্ট। ঠিক আছে, তো এই বিমান ঘাঁটিটা ভারতের শিলিগুড়ির যে চিকেন নেক আছে সেটা থেকে 12 বা 16 কিলোমিটারের একদম কাছাকাছি। যে এই বিমান ঘাঁটি থেকে ভারতের শিলিগুড়ি বা চিকেন নেকে যদি বাংলাদেশ থেকে কোনো আক্রমণ করা হয়, মাত্র 2 মিনিট লাগবে সেই জায়গাটাকে আক্রমণ করতে। মাত্র 2 মিনিটে, বিমান থেকে মাত্র 2 মিনিটের দূরত্বে বাংলাদেশের এই লালমনিরহাটের বিমান ঘাঁটি, যেটা এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি। এবং এই বিমান ঘাঁটিটার কাজ কারা করছে সেটা যে আরও ভয়ঙ্কর। সেটা যে এই বিমান ঘাঁটিটার কাজ নতুনভাবে এই বিমান ঘাঁটিটাকে পরিচালনা করা, এবং এটাকে সংরক্ষণ করা, বা এটাকে একদম টোটালি সম্পূর্ণ, যে এটাকে নতুনভাবে তৈরি করার জন্য, ব্যবহারযোগ্য করে তোলার জন্য যার হাতে এই কাজটা গিয়েছে সেটা চায়না। এই কারণেই যেহেতু ভারত এবং চায়না তারা প্রমাণিত শত্রু, চিরশত্রু। তো চায়না যেহেতু এই কাজটাকে হাতে নিয়েছে, তো ভারতের এখন টোটালি মাথা ব্যথা শুরু হয়ে গেছে, এবং ভারত এটাতে চরমভাবে তারা আপত্তি জানাচ্ছে যে বাংলাদেশে এই বিমান ঘাঁটিটা যেন চালু না হয়, বা এটার কার্যক্রম যেন চালু না হয়। যদি চালু হয়ে যায় তাহলে ভারতের যে টুটিটা আছে গলাটা চেপে ধরতে পারবে যে কোনো সময় বাংলাদেশ। ঠিক আছে, তো এই কারণেই ভারত
এটা তো আর প্রকাশ করতে পারছে না যে তারা আসলে তাদের মাথা এখন পাগল, তারা এখন কেন কুত্তা পাগল হয়ে গেছে। এই জিনিসটা প্রকাশ না করতে পারায় তারা হচ্ছে এই যে দূতাবাসে হচ্ছে হামলা চালাচ্ছে এবং তারা হচ্ছে বাংলাদেশকে আলটিমেটাম দিচ্ছে। আমরা জানি যে ভারতেও বাংলাদেশে যে আমাদের যে মিস্টার কাদের ছিল, তার মতনই একজন কমেডিয়ান কলকাতায় আছে, যে হচ্ছে যে কোনো সময় সীমানায় অবরোধ করবে, পেঁয়াজ আমদানি বাংলাদেশের সাথে সব আমদানি বন্ধ করার জন্য সে ঘোষণা দিচ্ছে। শুভেন্দ্র অধিকারী, সেই পাগলটার পাগলামিতে চলছে এবং এই কারণেই হচ্ছে ভারতের মাথা ব্যথা শুরু হয়ে গেছে, যাতে বাংলাদেশ এই বিমান ঘাঁটিটা করতে না পারে বা এই বিমানবন্দরটা যেন আবার সেকেন্ড টাইম চালু করতে না পারে। যদি চালু করতে পারে তাহলে ভারত আর কখনো বাংলাদেশের ওপরে চোখ তুলে তাকাতেও পারবে না। এবং আমি মনে করি এই যে লালমনিরহাটে যে বাংলাদেশের যে বিমান ঘাঁটিটি করা হচ্ছে, এটা বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, যাতে বাংলাদেশের ওপরে ভারত তার আধিপত্য জমাতে না পারে বা ভারত তার কর্তৃত্ব ফলাতে না পারে, বা বাংলাদেশের নিরাপত্তার জন্য এটা অনেক বড় একটা পদক্ষেপ, যেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস হাতে নিয়েছে। ঠিক আছে, এবং এটা যদি চালু হয়ে যায়, এটা যেহেতু এশিয়া মহাদেশের তৃতীয় বৃহত্তম বিমান ঘাঁটি, সেক্ষেত্রে এই বিমান ঘাঁটি ব্যবহার করে বিশ্বের অনেক দেশ কিন্তু বাংলাদেশে যাতায়াতটা, বিশ্বের সাথে যোগাযোগ ব্যবস্থাটা অনেক বেশি উন্নত হয়ে যাবে। বাংলাদেশ এই বিমান ঘাঁটি ব্যবহার করে বিশ্বের সব দেশ থেকে বিমান এখানে আসতে পারবে এবং বাংলাদেশে নিরাপত্তার স্বার্থে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি 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 ইম্পর্ট্যান্ট একটা পদক্ষেপ। তো এই লালমনিরহাট বিমানবন্দর কিন্তু আজকের না, প্রায় 100 বছর আগের এই বিমান ঘাঁটি, এবং ব্রিটিশ সরকার 1931 সালে হচ্ছে তাদের যোগাযোগের সুবিধার জন্য হচ্ছে এই বিমান ঘাঁটিটি তৈরি করেছিল, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই বিমান ঘাঁটিটি কিন্তু মিত্রবাহিনীর প্রধান কেন্দ্র হিসেবে কাজ করেছে। ঠিক আছে, এই কারণে এই বিমান ঘাঁটিটি এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি হিসেবে গড়ে তুলেছিল ব্রিটিশরা। এবং এরপরে 1947 সালে ভারত বিভাজনের পরে এই বিমান ঘাঁটির কার্যক্রম কিন্তু একদম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়, এবং স্বাধীনতার পর 1972 সালে বাংলাদেশ বিমান বাহিনী এখানে হেডকোয়ার্টার স্থাপন করার চেষ্টা করেছিল, এবং এখানে তারা বিমান ঘাঁটিটা পুনরায় চালু করার জন্য কাজ হাতে নিয়েছিল। কিন্তু তখন ভারতের আপত্তি থাকার কারণে এই বিমান ঘাঁটিতে কিন্তু লালমনিরহাটের যে বিমানবন্দরটা আছে, এটাকে কিন্তু টোটালি বন্ধ করে দেওয়া হয়, এবং তারপর থেকেই কিন্তু এই বিশাল বিমান ঘাঁটিটা একদম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, এবং সেখানে কোনো রকম সংস্করণের কাজ কিন্তু এখন পর্যন্ত করা হয়নি। এবং এই লালমনিরহাট বিমান বাহিনীর আয়তন হচ্ছে 2000 একর, এবং এখানে 4 কিলোমিটারেরও বেশি রানওয়ে আছে, যেখানে অনেক বিশাল বড় একটা জায়গা। এবং এই লালমনিরহাট বিমানবন্দর এতটাই এবং এত বড় যে এখানে এক টাইমে একই সময়ে 70 থেকে 80টা যুদ্ধ বিমান উড্ডয়ন করতে পারবে, এবং এটা নিয়ে হচ্ছে ভারতের মাথা ব্যথা, কারণ এই লালমনিরহাটের যে বিমানবন্দরটা আছে সেটা হচ্ছে ভারতের একদম চিকেন নেকের কাছে, মাত্র 16 থেকে 18 বা 12 কিলোমিটারের মধ্যে। এবং এই বিমান ঘাঁটিটি এত বিশাল হওয়ার কারণে যে পরিকল্পনা করা হচ্ছে সেটা হচ্ছে এই বিমান ঘাঁটিটাকে হচ্ছে 3টি ভাগে ভাগ করে দেওয়া হবে, যার এক ভাগে থাকবে বাংলাদেশের যত আধুনিক যুদ্ধ বিমানগুলো আছে, যেখান থেকে তারা হচ্ছে যে কোনো সময় যুদ্ধ বিমানগুলো অপারেট করতে পারবে, এবং আরেক ভাগ ব্যবহার করা হবে সাধারণ যাত্রীবাহী বিমান যেগুলো আছে সেগুলো উড্ডয়নের জন্য, সেখান থেকে যে কোনো দেশে বিমানগুলো উড্ডয়ন করতে পারবে, সাধারণ জনগণের জন্য সেটা থাকবে।
এবং তৃতীয় এবং শেষ ভাগ যেটা থাকবে সেটা থাকবে হলো আমাদের যে বিমান বাহিনী আছে তাদের প্রশিক্ষণের জন্য। তারা এখানে প্রশিক্ষণ বিমানগুলো উড্ডয়ন করবে এবং সেখানে তারা প্রশিক্ষণ নেবে বা বিমান বাহিনী বিমান তৈরি করবে এরকম একটা কাজের জন্য। এবং যদি যুদ্ধকালীন কোনো পরিস্থিতি হয় সেক্ষেত্রে এই যে বিশাল বিমানবন্দরটি আছে সেটা পুরোটাই ব্যবহার করা হবে যুদ্ধক্ষেত্রের জন্য, যুদ্ধ করার জন্য বা বাংলাদেশের নিরাপত্তার খাতিরে। তখন যদি ভবিষ্যতে কখনো যুদ্ধ লাগে তখন এটা সম্পূর্ণ একটা মেইন পয়েন্ট হবে বাংলাদেশের জন্য। এবং এর মধ্যে সকল পরিকল্পনা হয়ে গেছে এবং বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এটার কাজ কিন্তু বর্তমানে হাতে নিয়েছে এবং পরিকল্পনা করা হয়ে গেছে এই বিমান ঘাঁটিটি কীভাবে সুন্দরভাবে স্থাপন করা যায় এবং চালু করার জন্য কোন কোন কাজ হাতে নিতে হবে এবং কী কী পরিকল্পনা করতে হবে, কোন কোন জায়গায় কী কী ব্যবস্থাপনা করতে হবে। এবং এটার জন্য কিন্তু অলরেডি চায়নার সাথে তাদের কথাবার্তা হয়ে গেছে। এবং আমরা জানি যে যুদ্ধের পর থেকে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এবং শেখ হাসিনার এই যে রেজিমটা চলে গেল এই পর্যন্ত কেবলমাত্র ভারতের অনিচ্ছার কারণে, কারণ যেহেতু এটা একদম চিকেন নেকের কাছে, এই চিকেন নেকের কাছে হওয়ার কারণে ভারত কিন্তু এত দিন পর্যন্ত এই যে 54 বছর স্বাধীনতার পর থেকে বা 47 থেকে বিমান ঘাঁটিটিকে তারা অকেজো করে রেখেছে। কিন্তু এখন তো আর ভারতের আধিপত্য বাংলাদেশ নেই, না থাকার কারণে সেটা আমাদের যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, সে কিন্তু বাংলাদেশের ভার হাতে নেওয়ার সাথে সাথেই এই বিমানবন্দরের কাজটা কিন্তু পুরো দমে চালু করেছে এবং এটাকে চালু করার জন্য কাজ হাতে নিয়েছে। এবং সবচেয়ে সুখের বা আনন্দের কথা যেটা এই বিমান ঘাঁটিটা যদি চালু হয়ে যায়, ভারত আর বাংলাদেশের ওপরে কখনো কর্তৃত্ব ফলাতে পারবে না। এবং ভারত যদি বাংলাদেশের ওপরে কখনো যুদ্ধ করার জন্য পরিকল্পনাও করে, সেটা আর কখনো করা সম্ভব হবে না। কারণ এই বিমান ঘাঁটির মাধ্যমে মাত্র 2 মিনিটে ভারতের যে 7 সিস্টার্স আছে সেটা থেকে মূল ভারতকে একদম বিচ্ছিন্ন করে দিতে বাংলাদেশ বিমান বাহিনীর বেশি সময় লাগবে না। ঠিক আছে, এই কারণে ভারতকে একদম সম্পূর্ণ বাংলাদেশের ওপর থেকে উঠিয়ে নিতে হবে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বা বাংলাদেশের যে কোনো কাজের জন্য বাংলাদেশের যুদ্ধ পরিকল্পনা করার থেকে ভারতকে একদমই পিছিয়ে চলে যেতে হবে। ভারত কখনোই বাংলাদেশের উপরে চোখ রাঙানি দিতে পারবে না। এই কারণেই ভারত এখন বর্তমানে এরকম পরিস্থিতি শুরু করেছে বাংলাদেশকে নিয়ে। এবং এই বিমান বন্দরে বাংলাদেশ বিমান বাহিনীতে বা যারা পড়াশোনা করতে চায় এই বিষয়ক ইউনিভার্সিটি কিন্তু চালু করার কাজ হাতে নিয়েছে এবং এটার সাথে জাপান এবং যুক্তরাষ্ট্রের সাথে অলরেডি কথাবার্তা হয়েছে। এখানে এই প্রতিষ্ঠানটি স্থাপন করা হবে যেখানে বাংলাদেশের যে সাধারণ জনতারা আছে বা বিমান বাহিনী যারা আছে তারা এখানে প্রশিক্ষণ বা বিমান কীভাবে তৈরি করতে হবে বা বিমান তৈরি করার জন্য ইঞ্জিনিয়ার বা যে কোনো কার্যক্রম, সেই কার্যক্রমগুলো কিন্তু সেখানে পাঠ্যপুস্তকের মাধ্যমে তাদের সম্পূর্ণভাবে ট্রেনিং প্রাপ্ত করে তোলা হবে। এবং এই বিমান ঘাঁটিতে তৈরি করার জন্য আরব আমিরাত, চীন, জাপান এবং আমেরিকা এবং তুরস্ক এরা অর্থ প্রদান করবে বা সহযোগিতা করার জন্য কিন্তু হাত বাড়িয়ে দিয়েছে। কারণ এই দেশগুলো চাচ্ছে এই বিমানবন্দরটাকে আন্তর্জাতিক হাব হিসেবে ব্যবহার করবে, যেহেতু এটা এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম একটি বিমানবন্দর। আমরা জানি যে একটি বিমানবন্দর তৈরি করার জন্য 400 থেকে 500 একর জমি কিন্তু যথেষ্ট। কিন্তু এই যে লালমনিরহাট বিমানবন্দরটি আছে এটা যদি 3 ভাগেও ভাগ হয়, প্রত্যেক ভাগে 700 একর করে জমি কিন্তু পেয়ে যাবে প্রত্যেকটি ভাগ। তাহলে আপনারাই চিন্তা করুন এই লালমনিরহাট বিমানবন্দরটা কত বড় একটা বিমানবন্দর। তো ভারতের মাথা ব্যথার কারণ কেন এই বিমান ঘাঁটিটি? এই বিমান ঘাঁটিটি ভারতের চিকেন নেকের কাছে হলেও ভারত কিন্তু চাইলেই এই লালমনিরহাট বিমান বা ঘাঁটিতে যে কোনো সময় কিন্তু আক্রমণ করতে পারবে না। কারণ এই বিমান ঘাঁটিটি তিস্তা নদীর অববাহিকায় একদম বন জঙ্গল দিয়ে ঘেরা। তো ভারত আর্টিলারি দিয়ে কিন্তু এই বিমান ঘাঁটিটি কিন্তু ধ্বংস করতে পারবে না। কিন্তু বাংলাদেশ যদি চায় তাহলে বাংলাদেশ বিমান বাহিনী 2 মিনিটের মধ্যে কিন্তু ভারতের চিকেন নেককে একদমই ভারতের মূল ভূখণ্ড থেকে যে কোনো সময় কিন্তু খুবই দ্রুততার সাথে কিন্তু পৃথক করে দিতে পারে। এটার জন্য ভারতের এত বড় একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই লালমনিরহাট বিমানবন্দরটি।
এবং ভারতের যে চিকেন নেক বা হাসিমারা বিমান ঘাঁটি যেটা আছে, চিকেন নেকের একদম নিকটবর্তী হাসিমারা যে বিমান ঘাঁটি, সেখান থেকেও বাংলাদেশের যে লালমনিরহাট বিমান ঘাঁটির যেটা আছে স্থাপনা আছে, সেটা হচ্ছে 200 কিলোমিটার বা 100 বা 150 কিলোমিটার দূরত্বে, ঠিক আছে। এটা কিন্তু বাংলাদেশের যে লালমনিরহাট যে বিমান ঘাঁটিটি আছে, সেটা হচ্ছে মাত্র 16 থেকে 18 কিলোমিটারের দূরত্বে হচ্ছে বাংলাদেশের বিমান ঘাঁটিটি ভারতের চিকেন নেকের কাছে। ভারতের হাসিমারা বিমান ঘাঁটি যে আছে, সেটা রানওয়ে হচ্ছে 2.1 কিলোমিটার। হাসিমারা যে বিমান ঘাঁটি আছে ভারতের, সেটার রানওয়ে। এবং এটা যদি আমরা বুঝি তাহলে বুঝবো যে ভারতের যে হাসিমারা বিমান ঘাঁটিটি আছে, সেটার থেকে বাংলাদেশের লালমনিরহাটের বিমান ঘাঁটি হচ্ছে 2 গুণ, মানে 3 গুণের মতো, ঠিক আছে। 2 গুণের চেয়েও অনেক বড় বিমান ঘাঁটি। তো এটাই হচ্ছে ভারতের প্রধান মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে এখন। এবং বাংলাদেশ চাচ্ছে এই যে লালমনিরহাট বিমানবন্দর আছে, সেটাকে হচ্ছে আন্তর্জাতিক হাব হিসেবে তৈরি করার জন্য। এবং এর মাধ্যমে কি হবে, মানে শ্রীলঙ্কা বলেন, মলদ্বীপস বলেন, বা চীন বলেন, বা ভুটান বলেন, নেপাল বলেন, বা ইউরোপ কান্ট্রি বলেন, যেখান থেকে হোক, সেখান থেকে কিন্তু মালামাল আনার জন্য বাংলাদেশ কিন্তু অনেক সুবিধা পাবে, এবং যে খুবই সহজ হয়ে যাবে বিদেশ থেকে, বা ইউরোপ কান্ট্রি বলেন, এশিয়ার যে কোনো দেশ বলেন, সেখান থেকে মালামাল আনা বা যাতায়াতের জন্য বিশাল একটা কাজ কিন্তু হয়ে যাবে। এবং বাংলাদেশের নিরাপত্তার খাতিরে এটা একটা প্রধান একটা পদক্ষেপ আমি মনে করি। এবং ইউনূস সরকার বলেছেন যে 2024-এর মধ্যেই হচ্ছে এটার কাজ চালু করে দেওয়া হবে। এবং ভৌগোলিক কারণেই হচ্ছে এই লালমনিরহাট বিমানবন্দর হচ্ছে খুবই একটা সঠিক একটা জায়গায়, যেখানে হচ্ছে পুরো এশিয়ার যে কন্ট্রোলটা আছে, সেই কন্ট্রোলটা কিন্তু এই লালমনিরহাট যে বিমানবন্দর আছে সেখান থেকে করা যাবে। এবং যেহেতু এটার কাজ চীন হাতে নিয়েছে, তো আমরা জানতেই পারি যে চীন তাদের কার্যক্রম বা তাদের কাজগুলো যে কী পরিমাণে আধুনিকভাবে হয়। এবং এটা যদি চীন সেরকমভাবে আধুনিকায়ন করে তুলতে পারে, তাহলে এটা বাংলাদেশের অনেক বড় একটা অ্যাসেট হয়ে দাঁড়াবে, এবং বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে অনেক বড় একটা সম্পদ হয়ে দাঁড়াবে। এবং বাংলাদেশের জন্য এটা অনেক বেশি লাভজনক একটা প্রজেক্ট হবে, এবং বাংলাদেশের নিরাপত্তার ক্ষেত্রে এটা অনেক বড় একটা ভূমিকা রাখবে, বিশেষ করে ভারতের জন্য। কারণ আমরা জানি বাংলাদেশের 3 পাশে হচ্ছে ভারতের অবস্থান, এবং ভারত যদি চায় যে কোনো সময় বাংলাদেশে আক্রমণ করতে পারবে। কিন্তু এই যে লালমনিরহাটের বিমান ঘাঁটিটা যদি হয়ে যায়, তাহলে ভারত একদমই সব কিছু মুখ বন্ধ করে থাকবে। তারা বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয় বা বাংলাদেশে যদি তারা কোনো রকম স্ট্রাইক করতে চায় বা যুদ্ধ মুভমেন্ট করতে চায়, সেটা করার ক্ষেত্রে কিন্তু ভারতকে 100 বার চিন্তা করতে হবে। এবং এই সব কারণে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে এই যে বড় একটা কাজ হাতে নিয়েছে, এই কাজটা হাতে নেওয়ার কারণেই হচ্ছে ভারত এখন এত লাফালাফি করছে। তারা এখন মুখে এই জিনিসটা প্রকাশ করতে পারছে না, যার কারণে হচ্ছে তারা জুলাই আগস্টের পর থেকে হচ্ছে এই যে বাংলাদেশে নানা রকমভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, অনেকভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে। এরপরে তারা হিন্দু কার্ড খেলেছে। এখন তারা হিন্দু কার্ড খেলার পরে এখন তারা কি করছে, যে এই যে বাংলাদেশের অ্যাম্বাসিতে তারা হামলা চালাচ্ছে, ইউনূস সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসের পুতুল বানিয়ে সেটাকে জ্বালানো হচ্ছে, বাংলাদেশের পতাকাকে অবমাননা করা হচ্ছে, ছেঁড়া হচ্ছে, পোড়ানো হচ্ছে। চাচ্ছে যে বাংলাদেশ একটা তাদের দেশের মতো, বিজেপি সরকার যেমন হিন্দু কার্ড খেলে তাদের দেশের মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ তাদের উপরে যে আক্রমণটা করে বা নির্যাতনটা করে, সেরকমভাবে বাংলাদেশেও হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হয়ে যাক। শুরু হয়ে গেলে এই বিমানবন্দরের কাজটা হয়তো বা কিছুটা পিছিয়ে যাবে, বা নাও হতে পারে, বা ইউনূস সরকার সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যেতে পারে। এটা যদি হয় তাহলে এই বিমান ঘাঁটিটা হবে না, এবং ভারত অনেক বড় একটা নিঃশ্বাস ফেলবে। এবং ভারত চাচ্ছে বাংলাদেশের জনগণ যাতে তাদের এই পরিকল্পনার মধ্যে, তাদের এই যে মাকড়সার জাল যে তারা ফেলতে চাচ্ছে বাংলাদেশের জনগণের মধ্যে, সেই জালে যেন বাংলাদেশ আটকে যায়। কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি যে ভারতের সকল পরিকল্পনা বাংলাদেশের যে নাগরিক আছে, সচেতন নাগরিক, তারা কিন্তু তাদের এই ফাঁদে পা দেয়নি। এবং আমি বলবো অবশ্যই ভারত যতদিন
মানে এই পরিকল্পনাটা করেই যাবে, তারা হার মানবে না। কারণ তারা হচ্ছে একটা বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট জাতি, যেটা হচ্ছে কোনো দেশের ভালো তারা দেখতে পারে না। এবং এটার প্রমাণ হচ্ছে ভারতের আশেপাশে যত দেশগুলো আছে, তার প্রতিবেশী দেশ, কোনো দেশের সাথেই কিন্তু ভারতের ভালো সম্পর্ক নেই। এবং আমাদের ধরে নিতেই হবে যে ভারত আমাদের কখনো বন্ধু ছিল না এবং ভবিষ্যতেও হবে না। ভারতকে শত্রু হিসেবে ভারতকে শত্রু হিসেবে আমাদের মনে করতে হবে এবং সেই সাথে ভারতের সাথে কাজও করতে হবে, ঠিক আছে? কিন্তু বন্ধু কখনোই ভালো পাওয়া যাবে না। ভারত কখনো বাংলাদেশের বন্ধু ছিল না। বাংলাদেশকে সবসময় তারা একটা অঙ্গরাজ্য হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করেছে। এবং যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে এই কাজটা হাতে নিয়েছে, লালমনিরহাটের বিমানবন্দরটা, তো ভারতের এখন প্রচণ্ড পরিমাণে নাভিশ্বাস উঠে গেছে। তারা এখন কি করবে তারা এখন বুঝে উঠতে পারছে না। এবং এই কারণেই বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর জন্য এত রকম পরিকল্পনা করছে। এবং আমি আমার ভাই বোনদেরকে বলবো, ভারতের এই পরিকল্পনা আপনারা ভেস্তে দেন এবং ভারত যা চাচ্ছে সেটা করার থেকে আপনারা বিরত থাকুন, ঠান্ডা থাকুন, পরিস্থিতিকে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে পদক্ষেপ নেন। এবং আমাদের যে দাঙ্গা বাঁধানোর যে চেষ্টা করছে, এই জিনিসগুলো ভারত যেরকম হিন্দু কার্ড খেলছে, তারা যেমন হিন্দু আতঙ্কবাদী, তারা মুসলিম মৌলবাদী বলে না, ভারতরা হচ্ছে হিন্দু আতঙ্কবাদী। এবং তাদের যে আতঙ্কবাদী যে কর্মকাণ্ড আছে, সেটা বাংলাদেশের মিডিয়াতে এখন ফলো করে প্রচার করা উচিত। এবং বাংলাদেশের সরকার থেকে ভারতের এই কর্মকাণ্ডের জন্য কঠোর হাতে দমন করা উচিত, যাতে ভারত আর কখনো বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে না পারে। তাদের যদি কোনো কাজ করতে হয় বাংলাদেশের সাথে সমানে চোখে চোখ রেখে। বাংলাদেশ আপনাদের অঙ্গরাজ্য না, বাংলাদেশ একটি নির্দিষ্ট স্বাধীন দেশ। তাদের স্বাধীন সার্বভৌমত্ব আছে, তাদের নির্দিষ্ট স্বাধীন জনগণ আছে। এবং বর্তমানে 24 সালের যে জনগণ, তাদেরকে আর আপনারা আপনাদের ফাঁদে ফেলতে পারবেন না। এটা যত তাড়াতাড়ি আপনারা বুঝে যাবেন, বাংলাদেশকে একটি সাধারণ রাষ্ট্র হিসেবে মেনে নিতে পারবেন, আপনাদের জন্য তত ভালো হবে। এবং যত আপনারা খারাপ পরিকল্পনা করবেন, বাংলাদেশও কিন্তু এখন সেরকমভাবে চরম জবাব দিতে পারবে। কারণ আপনারা মূর্খদের সাথে তর্ক করে কখনোই জেতা যায় না। তো ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সজ্জন ব্যক্তি, বহুত সভ্য ব্যক্তি, বিচক্ষণ ব্যক্তি। সেই বিচক্ষণতার মাধ্যমে হচ্ছে আপনাদেরকে জবাব দেবে এবং সেই জবাবগুলো আপনাদের নেওয়ার মতো ক্ষমতা থাকবে না। অন্তত পক্ষে এই যে মোদী সরকার আছে চায়ওয়ালা, সে তো কখনোই পারবে না, ঠিক আছে? তাহলে আপনাদের যদি এই বিষয়ে কোনো মতামত বা দ্বিমতও থাকে আমাকে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।